তাহলে আমরা আসি যে এই জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন জিনিসটা কি। তো এখন আমরা এমন একটা যুগে আছি যখন মানুষ সার্চ ইঞ্জিনের চেয়ে এখন এআই টুলগুলাতে অনেক বেশি অভ্যস্ত হয়ে গেছে। এআই টুলগুলাতে মানুষ জড়িয়ে গিয়েছে। হ্যাঁ, জড়িয়ে গিয়েছে বলতে আপনি একটা বিজনেসে যখন জড়িয়ে যান, ওই বিজনেসের সার্ভিস থেকে আপনি বের হতে পারেন না, কারণ আপনি জড়িয়ে গেছেন। দেখেন, জড়িয়ে যাওয়া বিষয়টা বলতে কি, আপনি চাইলে গুগলের সার্ভিসটা এই মুহূর্তে পুরোপুরি বয়কট করতে পারেন না। খুব বেশি দিন আপনি টিকতে পারবেন না বয়কট গুগল বলে। কারণ কি জানেন? গুগল ম্যাপের অল্টারনেটিভ আপনি বলেন কি আছে? আপনার জিমেলের অল্টারনেটিভ আপনার খুব বেশি কিছু নাই। আপনার গুগল ড্রাইভ আপনাকে যেভাবে সুবিধা দিচ্ছে সেটা, আপনার গুগল ক্রোম আপনাকে যেই ধরনের সুবিধা দিচ্ছে, এবং ক্রোমে যেই এক্সটেনশন লাইব্রেরি আছে সেটা আপনাকে যে সুবিধা দিচ্ছে সেটা, গুগলের সার্ভিস আছে ইউটিউব, ইউটিউব আপনাকে যেই সুবিধা দিচ্ছে সেটা। তাছাড়াও দেখেন গুগলের কিন্তু অসংখ্য সার্ভিস আছে। এইগুলার মধ্যে কি হয়েছেন, সার্চ ইঞ্জিন তো আছেই, আপনি এগুলার মধ্যে জড়িয়ে গেছেন। আপনি চাইলেই এই জায়গা থেকে বের হওয়ার চান্সেস আপনার কম। তো এখন এআই আসার সাথে সাথেই 100% মানুষ গুগল বয়কট করতে পারে নাই। কারণ কি, মানে বয়কট তো বললে ভুল হবে, মানে গুগল ছেড়ে এআই তে চলে যেতে পারে নাই। কারণ কি, গুগলের সাথে মানুষ অনেক ক্ষেত্রে জড়িয়ে গেছে। এখন তাহলে এই এআই টুলগুলার রাজত্ব এমন ভাবে চলতেছে যে মানুষ এখন এআই টুলগুলার সাথে জড়িয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এআই টুলগুলার সাথে জড়িয়ে যাচ্ছে। আপনি যখন আপনার সবকিছু এআই নির্ভর করবেন, ধরেন আপনার কন্টেন্ট লিখবে এআই, আপনার ইমেজ জেনারেশন করবে এআই, আপনার ভিডিও জেনারেশন করবে এআই, আপনার প্ল্যানিং করবে এআই, আপনার এআই এজেন্ট গুলো আপনার পক্ষ হয়ে কাজ করবে, আপনার টিম মেম্বারদেরকে আপনি এআই থেকে এক্সেস দিবেন, তারা এআই এক্সেস নিয়ে কাজ করবে। এভাবে যখন আপনি এআই এর সাথে জড়িয়ে যাবেন তখন কি ওই জায়গা থেকেও বের হওয়া আপনাদের জন্য কঠিন। রাতারাতি আপনি চাইলেও বের হইতে পারবেন না। তাহলে এখন এমন একটা যুগ চলে আসতেছে, মানুষ এখন এআই এর সাথে জড়িয়ে যাচ্ছে। এআই এর সাথে জড়িয়ে যাচ্ছে, যেমন ধরেন অবচেতন মনে আপনার কোনো কিছু হারিয়ে গেলেও মাঝে মাঝে আপনার ব্রেন হয়তো সিগন্যাল দিবে যে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করো। চ্যাট জিপিটি কিন্তু জানে না আপনার বাসায় কোনো কিছু হারিয়ে গেলে, কিন্তু অবচেতন মনে আপনার ব্রেনকে একটা সিগন্যাল দিবে। দেখেন, মাঝে মাঝে এই ধরনের শিকার আপনি হইতে পারেন। তার মানে আপনাকে চ্যাট জিপিটি বা এআই টুলগুলা বোঝাচ্ছে যে তোমার যা কিছু দরকার তুমি শুধু এখানে বলো, তুমি এই জিনিসটার একটা না একটা রিপ্লাই পাবা। হ্যাঁ, এখন এআই গুলো আসলে এই মুহূর্তে যদি বলি, তারা এখনো স্টিল বাচ্চা। তাদেরকে আপনি ম্যাচিউর হইতে দেন, ম্যাচিউর হইতে দেন। তারা হচ্ছে, আমি যদি বলি, শিশু থেকে কৈশোরে গেছে বড় জোর বলা যায়। তারা এখনো যুবক বা পরিণত বয়সে যায় না। এআই এর পরিণতিটা হবে, ঠিক আছে, সেটা মানে একটা অসম্ভবকে সম্ভব করার মতো কিছু একটা জিনিস অবশ্যই হবে। তাহলে এআই এখনো বাচ্চা বা শিশু থেকে কৈশোরে গেছে, এখন থেকে আপনাকে কিন্তু এই বিষয়টাতে অ্যাডপ্ট হওয়া উচিত। দেখেন, এখন এআই যে ডিজাইন আউটপুট দিচ্ছে, ভিডিও আউটপুট দিচ্ছে, আপনি কখনোই ধরতে পারবেন না যে এটা একটা মানুষের ডিজাইন বা এটা একটা আহ, মানুষ এডিট করছে, বা এটা হচ্ছে মানুষ তৈরি করছে, এআই তৈরি করেনি। ডে বাই ডে এই পার্থক্যটা এত বেশি সিমিলার হবে, আপনি কখনোই আইডেন্টিফাই করতে পারবেন না যে এটা এআই জেনারেটেড নাকি হিউম্যান জেনারেটেড। তাহলে তখন এই যে ভিডিও এডিটর আছে, হ্যাঁ, এই যে ডিজাইনার আছে, তাহলে বা এই যে কন্টেন্ট রাইটার আছে, সেই ক্ষেত্রে দেখেন অনেকাংশেই অ্যাটলিস্ট সবাই চাকরি না হারালেও ডিমান্ডটা কমবে। মানে একজন 10 জনের কাজ করবে, একজন হচ্ছে 10টা রাইটারের কাজ করবে, একটা ডিজাইনার 10টা ডিজাইনারের কাজ করবে, একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর 10টা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরের কাজ করবে। কারণ কি, তার হাতে তখন এআই আছে। তো এই যে দেখেন, এটা হচ্ছে এআই এর যখন মানে পূর্ণ বয়সে এআই পদার্পণ করবে তখন। তো আমরা এখন থেকেই কিন্তু সিমটমস দেখতে পাচ্ছি। তো আমি যদি বলি, হ্যাঁ, এখন সফটওয়্যার কোম্পানি গুলাতে
যে যেই পরিমাণ আগে কন্টেন্ট রাইটার নিত তারা এখন সেখান থেকে কমে আসছে। কন্টেন্ট রাইটার নেওয়া তারা কমিয়ে দিয়েছে, খুব কম পরিমাণ নিচ্ছে। তার মানে দেখেন জিনিসটা হচ্ছে যে টেকনিক্যালি সাউন্ড, যে এআইটাকে সুন্দরভাবে ইউজ করতে পারে সেটাকে আছে, বাকিটা কিন্তু ঝরে পড়ে গেছে। তো এখন যেটা বলতেছিলাম, এই যে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, এই টুলগুলা আপনাকে জড়িয়ে নিচ্ছে। আপনি নিজের অজান্তেই এই এআই টুলগুলাতে জড়িয়ে যাচ্ছেন। তাহলে এইখানে সার্চ করার প্রবণতা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। ব্যাকলিঙ্কর ভাষ্য মতে যে 2027 সালের শেষের দিকে, 28 সালের ঠিক আগেই মানুষ এআই টুলগুলাতে বেশি সার্চ করবে সার্চ ইঞ্জিনের তুলনায়। ঠিক আছে, এবার আসি আমরা এই জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন তাহলে কি। ঠিক আছে, সো এটা হচ্ছে গুগল বলি, গুগলের কিন্তু এখন এআই মোড চলে আসছে, এআই ওভারভিউ চলে আসছে। হ্যাঁ, বিং এর কিন্তু কো পাইলট আছে। ঠিক আছে, so এই টুলগুলাতে, এই সার্চ ইঞ্জিন গুলাতে যখন এআই ওভারভিউতে বা এআই রেজাল্টে আপনি কোনো কিছু র্যাঙ্ক করিয়ে নিয়ে আসতে পারবেন বা আপনার ব্র্যান্ডকে সেখানে তুলে নিয়ে আসতে পারবেন, এই যে প্রসেসটা সেটাই হচ্ছে কি জিইও বা জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি হচ্ছে দেখেন, আমি যদি একটু যাই, আহ, ধরেন আমি লিখলাম এখানে বেস্ট ওয়ার্ডপ্রেস ট্যাবল প্লাগইন লিখলাম। লেখার পরে দেখেন এই যে একটা এআই ওভারভিউ দিছে, তো এটা কিন্তু একটা জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশনের এক্সাম্পল। আবার দেখেন বাম পাশে গুগল কি নিয়ে আসছে, এআই মোড, এটা কি আপনারা দেখেছেন? দেখেন এই যে এআই মোড নিয়ে আসছে, যে এইখানে তারা র্যাঙ্কিং দিচ্ছে না, তাহলে মানুষ এইখান থেকে প্রভাবিত যে কাকে র্যাঙ্কিং দিচ্ছে। এগুলো হচ্ছে কি জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যদি একটু যান বিং এ, এই যে বিং এর একটা কো পাইলট দেখতে পাচ্ছেন, এই যে কো পাইলট, এইখান থেকে আপনি যে রেজাল্টটা পাবেন সেটা হচ্ছে কি এই জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে এখানে র্যাঙ্ক করাটা এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তাহলে সার্চ ইঞ্জিনের যে এআই মোড আছে বা এআই ভার্সন আছে বা কো পাইলট আছে, সেখানে র্যাঙ্ক করার যে প্রসিডিউর সেটাকে আমরা কি বলতেছি, জিইও বা জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, এখন আসি আমরা, আমাদের এই কয়েকটা জিনিস নিয়ে অনেকের কনফিউশন আছে, জিইও, এসইও, জিইও কিংবা এইও। সো এটা একটু ক্লিয়ার করি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এখানে আশা করি এসইও জানেন না এরকম কেউ নাই, সবাই কম বেশি জানেন, কেউ একটু কম কেউ বেশি কিন্তু জানেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে গুগলে সার্চ করার পর দেখেন এই যে আহ, আমরা যখন আসি অলে, অলে আসলাম, এটা হচ্ছে কি এআই ওভারভিউ, আর এটা হচ্ছে কি আপনার এসইও রেজাল্ট। তাহলে এগুলা হচ্ছে এসইও রেজাল্ট। ওকে, তো এটা হচ্ছে গুগলের প্রথম পেজে যখন আমি আমার ব্র্যান্ড, কন্টেন্ট, প্রোডাক্ট, সার্ভিস ইত্যাদিকে র্যাঙ্ক করায় নিয়ে আসবো, সেটা হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর জিও কি, যেটা আমরা সার্চ ইঞ্জিনের এআই ওভারভিউ বা এআই মোড বা কো পাইলট এগুলাতে আমরা র্যাঙ্ক করায় নিয়ে আসবো, সেটা হচ্ছে কি জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, আর এইও মানে অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন, বা এটাকে আমরা এলএমএম ও বলতে পারি। এলএমএম কোনটা? চ্যাট জিপিটি, জেমিনাই, গ্রক, ডিপসিক্স, এগুলোর মধ্যে যখন আমরা র্যাঙ্ক করায় নিয়ে আসবো সেটা হচ্ছে কি অ্যান্সার ইঞ্জিন বা এলএমএম এসইও। আশা করি আপনারা এই পার্থক্যটা ক্লিয়ার হবে। তাও আমি যদি একটু বলি, এখন দেখেন এই এলএমএম এসইওটা ভাইয়া এবং জিওর, হ্যাঁ হ্যাঁ, আমরা প্রশ্ন একদম লাস্টে নিব, খুব ইমার্জেন্সি হলে বলে ফেলুন। এইও মানে আনসার ইঞ্জিন অপটিমাইজেশন, কন্টেন্টে আনসার মানে আনসার বেসড কন্টেন্ট তৈরি করা, এটাও মেবি এইও নেল পেটেল বলছিল, শুনছিলাম নাকি। জি জি জি, এটাকে আমরা বলবো কনভারসেশনাল কুয়েরি। ঠিক আছে, এটা আমাদের কোর্সে আছে, কনভারসেশনাল কুয়েরি মানে অ্যান্সার বেস, মানে প্রশ্ন তৈরি করা। সেই হিসাবে আমরা কিভাবে কন্টেন্টটা তৈরি করতে হয় সেটা নিয়ে আমাদের একটা আলাদা ক্লাসই আছে। ঠিক আছে, আচ্ছা আমরা আলোচনা করব। এবার আসি আমরা এই যে জিও,
জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন এবং এলএমএম এসইও। হ্যাঁ, এলএমএম এসইও গুলা কি তাহলে? ওই যে চ্যাট জিপিটি, জেমিনাই, গ্রক, ডিপসিক, পারপ্লেক্সিটি, ক্লড, এইগুলার ভিতরে কি র্যাঙ্ক করা নিয়ে আসা। ঠিক আছে, তাহলে এখন দুইটাই কিন্তু এআই মোড। জিও এআই মোড, জিও হচ্ছে সার্চ ইঞ্জিনের এআই সামারি, আর এলএমএম হচ্ছে ওই যে অ্যান্সার ইঞ্জিন যেগুলা, সেগুলার র্যাঙ্কিং। ঠিক আছে, তাহলে আমরা কোর্সটা এমন ভাবেই সাজাইছি যে যাতে আমরা দুইটা বিষয় কভার করতে পারি, জিও এবং এলএমএম এসইও। এলএমএম রে আপনারা অ্যান্সার ইঞ্জিন যদি বলেন কোনো সমস্যা নেই। এলএমএম মানে হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। হ্যাঁ, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেটা চ্যাট জিপিটি, জেমিনাই, গ্রক ইত্যাদি। তাহলে জিও এবং এলএমএম এসইও এর পার্থক্যটা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, আপনারা বলেন এটা কি জিও না এলএমএম এসইও? এটা এটা জিও এটা ভাইয়া। কি? এটা জিও। কিন্তু চ্যাট জিপিটির ভিতরে যদি আমি সার্চ করতাম, তারপর যদি কোনো কিছু নিয়ে আসতাম, সেটা কি হতো? এলএমএম, তাই না? কারণ কারণ আমি যদি বলি যে এখানে ওয়ার্ডপ্রেস এবং প্লাগইন লিখলাম, এই যে দেখেন এইখানে, এই যে দেখেন সে কয়েকটা বলছে ট্যাবল প্রেস। তাহলে এই যে এখানেও কিন্তু সে র্যাঙ্কিং দিচ্ছে, ডব্লিউপি ট্যাবল বিল্ডার, নিনজা ট্যাবলস। হ্যাঁ, এই যে দেখেন র্যাঙ্কিং গুলো দিচ্ছে, এইটা হচ্ছে এলএমএম এসইও। ঠিক আছে, আর এটা হচ্ছে কি আমাদের জিই। ওকে, আশা করি এবার সবাই ক্লিয়ার। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে এআই ওভারভিউতে যখন আমরা র্যাঙ্ক করাবো, সেটা হচ্ছে কি জিইও, যেটা সার্চ ইঞ্জিনের মধ্যে থাকবে। সার্চ ইঞ্জিনের সার্চ ইঞ্জিন ছাড়া যদি এলএমএম টুল গুলোর মধ্যে চ্যাট জিপিটি, জেমিনাই, ক্লাউড ইত্যাদিতে র্যাঙ্ক করায়, সেটাকে কি বলা হয়? এলএমএম এসইও। যেটাকে সামারি যদি বলি, জিও মানে হচ্ছে এআই সার্চ রেজাল্টে আমি উইন করা বা ভিজিবিলিটি বাড়ানো, আর এলএমএম এসইও হচ্ছে এআই চ্যাট অ্যান্সার। ঠিক আছে, মানে চ্যাট বট যেগুলো আছে, মানে চ্যাট অ্যান্সার যদি বলি আমরা, এই যে চ্যাট জিপিটি, জেমিনাই, এগুলো এগুলাতে র্যাঙ্ক করা নিয়ে আসে, সেটা হচ্ছে কি এলএমএম এসইও। এখন গুগল কিভাবে কাজ করে এবার আসি আমরা। এটা সবাই জানেন, ক্রলিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং জিনিসটা কি? দুনিয়াতে যত ডেটা আছে, প্রত্যেকটা ডেটা কোনো না কোনো সাইটে থাকে। এই সাইটগুলা গুগল কি করে? ক্রল করে। আমরা ওয়ার্ডপ্রেসে কি করি? ওয়ার্ডপ্রেস একটা সাইট সেট আপ দেওয়ার পরে আমরা দিয়ে রাখি না, ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দ্য সাইট। মানে আমরা সার্চ ইঞ্জিনকে বললাম এই ওয়েবসাইটটা তুমি ক্রল করো না। ঠিক আছে, কিংবা আমরা আবার কি করি, কোনো একটা কন্টেন্ট লিখে বা কোনো একটা পেজ তৈরি করে নো ইন্ডেক্স দিয়ে রাখি। নো ইন্ডেক্স মাঝে মাঝে আমরা দিয়ে রাখি, মানে এটা কাজ চলতেছে, এই মুহূর্তে তুমি কি করো না, ইন্ডেক্স করো না। আচ্ছা, তাহলে ক্রলিং মানে হচ্ছে দুনিয়ার সব কিছু গুগল পড়ে দেখবে, যেগুলোতে বাধা নাই, মানে নো ইন্ডেক্স বা এই ধরনের কোনো বাধা নাই, সেগুলো সব কিছু সে কি করবে? পড়ে দেখবে, রিড করবে। এই বিলিয়নস অফ ডেটা সে কি করতেছে? প্রতিনিয়ত রিড করতেছে, রিড করতেছে। নতুন করে কোনো সাইট হলে সেটা সে কি করে? ক্রল করে। ক্রলিংটা কেমনে করে? লিঙ্ক টু লিঙ্ক ক্রল করে, লিঙ্ক টু লিঙ্ক ক্রল করে। লিঙ্ক টু লিঙ্ক মানে আমার ওয়েবসাইট থেকে আমি এক্সটার্নাল লিংক যাকে দিয়েছি, সেখানে সে কি করে? ওই ওয়েবসাইটে যায়, তখন ওই ওয়েবসাইটে ডাটা ক্রল করে, ওই ওয়েবসাইটে গিয়ে দেখে যে এক্সটার্নাল লিংক কাকে দিয়েছে, সেখান থেকে সে ওই ওয়েবসাইটে যায়, সে ক্রল করে। ওই ওয়েবসাইট থেকে যে আবার এক্সটার্নাল লিংক কাকে দিয়েছে দেখে ক্রল করে। এইভাবে সে দুনিয়াব্যাপী ক্রল করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। ক্রল করে প্রত্যেকটা ওয়েবসাইট সে পড়ে দেখে কি আছে। পড়ে দেখার পর সেখান থেকে সে মোস্ট ভ্যালুয়েবল ডাটাগুলোকে ইন্ডেক্স করে। আপনারাও মাঝে মাঝে এই সমস্যায় পড়েন, ভাইয়া কন্টেন্ট তো লিখছি, ইন্ডেক্স করে নাই। তার মানে এক পলকে গুগল এখনো আপনার কন্টেন্টকে ইন্ডেক্স হওয়ার মতো মনে করে নাই। তার মানে গুগল কি করতে পারে? ক্রল করতে পারে, কিন্তু ক্রল করা মানে ইন্ডেক্স করা না। সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যটাকে সে কি করতে পারে? ইন্ডেক্স করতে পারে।
আচ্ছা, গুরুত্বপূর্ণ তথ্যটাকে সে ইন্ডেক্স করে। যদি কোনো অগুরুত্বপূর্ণ তথ্য মনে করে, সে ইন্ডেক্স তাও করতে পারে বা কিছুদিন পরে করতে পারে। তো মোস্ট ভ্যালুয়েবল ডেটা সে পেলে সেটাকে সে ইন্ডেক্স করে। গুগল নর্মালি ইন্ডেক্স করে কোনটাকে জানেন? ইনস্ট্যান্টলি। ইনস্ট্যান্ট ইন্ডেক্স করার জন্য এখন বিভিন্ন টুল আছে, মানুষ সেগুলো প্রচন্ড ইউজ করে। মানে নিউজ পোর্টাল গুলা যেগুলো আছে, ঠিক আছে, বা জব পোর্টাল গুলো আছে, মানে আপনি একটা জব এখন পোস্ট করছেন, ইন্ডেক্স এলো 15 দিন পরে, মানুষ আপনার জবে অ্যাপ্লাই করবে। তো গুগল জব পোর্টালকে প্রায়োরিটি দেয়। নিউজ এখন করছে, এখন কোন জায়গায় কোন বোম ফেলছে, এই নিউজটা মানুষের এখন জানা দরকার। সো এই বম্বিং এর নিউজটা কি করতে হচ্ছে? গুগল কি ইনস্ট্যান্ট ইন্ডেক্স করতে হচ্ছে। তো নিউজ পোর্টাল বা জব পোর্টালের মতো সাইট গুলোকে গুগল কি করে? ইনস্ট্যান্টলি অটোমেটিক্যালি ইন্ডেক্স করে। সো আপনারা মাঝে মাঝে কি করেন যে আপনাদের সাইটকে ওই রকম বোঝানোর জন্য কিছু টুল আছে, আছে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং, ওগুলো মানুষ এখন ইউজ করে। এখন এটা বিং এর মধ্যেও চলে আসে, মানে বিং ওয়েব মাস্টার টুলেও এটা ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং নামে একটা অপশন আছে। আচ্ছা, তাহলে এখান থেকে ভ্যালুয়েবল তথ্য বা ইউজারের জন্য যেটা এই মুহূর্তে লাগবে সেই তথ্যগুলোকে সে কি করতেছে? ইন্ডেক্স করতেছে। ক্রলিং অনেকই হতে পারে, সেই তুলনায় ইন্ডেক্সিং সবগুলো হবে না, রিলেভেন্ট গুলাই কি হবে? ইন্ডেক্স হবে। আর যেটা গুগল মনে করতেছে ইউজারের জন্য অপ্রয়োজনীয় ইহো জিন্দিগিতেও সে সেটাকে ইন্ডেক্স নাও করতে পারে, এটা গুগলের উপর নির্ভর করে। এখন ইন্ডেক্স করলো, ইন্ডেক্স করার পর সবচেয়ে ভ্যালুয়েবল তথ্যগুলাকে সে কি করবে? র্যাঙ্কিং এ নিয়ে আসবে। মোস্ট ভ্যালুয়েবল তথ্যগুলোকে সে এবার র্যাঙ্কিং এ নিয়ে আসবে, যেটা ইউজারের জন্য গুগল মনে করতেছে প্রযোজ্য বা ইউজার এটাকে খুঁজতেছে, এইটা ইউজারের জন্য ইউজফুল, সেগুলাকে সে র্যাঙ্কিং এ নিয়ে আসবে। আচ্ছা, আমার কথা কি কারো কঠিন লাগতেছে নাকি বুঝতেছেন সবাই? একটু বলেন তো, জাস্ট আমি আপনাদের ইয়েটা বুঝি, তাহলে আমি না ভাইয়া, সামনে it's, আগাই। it's pretty easy. It's pretty easy. থ্যাংক ইউ। তো বরাদ ভাইয়ের কাছে ইজি, সবার কাছে কি কঠিন নাকি? না ভাইয়া ঠিক আছে, আপনি ক্লাস করতেছেন এর জন্য বলতেছি না, বাট বুঝতে আপনারাও পারতেছি ভাইয়া। ঝামেলা আছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, সব দিলাম। এখন দেখেন, ইন্ডেক্সিং র্যাঙ্কিং দুনিয়া সবকিছু পড়ে দেখবে, মোস্ট ভ্যালুয়েবল ডাটাকে সে ইন্ডেক্স করবে, সেখান থেকে ইউজারের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে সে র্যাঙ্ক। তাহলে এই এলএমএম টুল গুলা কিভাবে কাজ করে, তারা কিভাবে, এখন এই চ্যাট জিপিটি, জেমিনাই গ্রক, তারা কিভাবে কাজ করে, সার্চ ইঞ্জিনের থেকে বুঝলাম। তো তারা হচ্ছে প্রি ট্রেন্ড। প্রাথমিক অবস্থায় যদি বলেন, তারা প্রি ট্রেন্ড। প্রি ট্রেন্ড মানে কি? বিলিয়নস অফ ডেটাকে তাদেরকে কি করা হয়েছে? ট্রেন করা হয়েছে। হুম, এটা আগামী ক্লাসে আপনারা আরো বুঝতে পারবেন, আপনাদেরকে যখন এনএলপি অপটিমাইজেশনটা দেখাবো। হ্যাঁ, যদি একটু বলি, তাদেরকে কি করা হয়েছে? বিলিয়নস অফ ডেটা ট্রেন করা হয়েছে। এই যে ধরেন অ্যামাজনেই আপনার কোটি কোটি প্রোডাক্ট, শুধুমাত্র অ্যামাজনে, তাহলে এই যে কোটি কোটি প্রোডাক্ট শুধুমাত্র অ্যামাজনেই, ফেসবুকে প্রায় ধরেন 300 কোটি ইউজার, তারা কি পরিমাণ পোস্ট করছে, কি পরিমাণ ভিডিও আপলোড করছে, হিসাব নাই। সোশ্যাল মিডিয়ায় মানুষ কি পরিমাণ পোস্ট করছে, রেডিটে কি পরিমাণ প্রশ্ন করছে, কোরায় কি পরিমাণ অ্যান্সার দিছে, এগুলো তো আছেই। তাহলে বিলিয়নস অফ ডেটা ইন্টারনেটের মধ্যে আছে। এখন এখান থেকে কি করা হয়েছে? তাদেরকে নিয়মিত ভাবে এআই টুল গুলাকে ট্রেন করা হয়, প্রি ট্রেন। সে এআই টুল গুলা কিন্তু আপনি যদি কমান্ড না দেন বা সে এটাকে ইউজফুল মনে না করে, সে কিন্তু ডাইরেক্ট গুগলে সার্চ করবে না বা বিং এ সার্চ করবে না। সে ডাইরেক্ট প্রি ট্রেন থেকে একটা রেজাল্ট দিয়ে দেয়, তাই না? সে যা শিখছে, তার নলেজে যা আছে সেখান থেকে সে দিয়ে দেয়। আপনি যদি প্রি ট্রেন ডেটাকে, মানে আজকে যেই কন্টেন্ট পাবলিশ করছেন এইটা সম্পর্কে জিজ্ঞেস করেন, আপনি তাকে লাইভ ব্রাউজ করতে না বলে, সে বলতে পারবে না। যদি আজকে ধরেন, কথার কথা, এই যে গতকালকে নুরুল হক নূরের উপর আর্মি পুলিশ এই সেই তারা লাঠি পেটা করছে, লাঠি চার্জ করছে, তাই না? এখন এই ডেটাটা তো গতকালকের, তাই না? এখন প্রি ট্রেন্ড
টুলকে আপনি যদি জিজ্ঞেস করেন এই ঘটনা সম্পর্কে, সে বলতে পারবে না। সে যদি লাইভ সার্চ করে সে বলতে পারবে, তাই না? তাহলে বাই ডিফল্ট সে কিন্তু লাইভ সার্চ করবে না। যদি সে মনে করে এই ঘটনার জন্য লাইভ সার্চ করা দরকার সে করবে, অথবা আপনি তাকে প্রম্পট দেন যে তুমি লাইভ সার্চ করে রেজাল্ট দাও, তখন সে দিবে। তাহলে এইখানে আমরা কি করি, আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, ঠিক আছে? তখন এই এআই এটাকে কি করে, ডিসকভার করে, তারা প্রি ট্রেন্ডে সেটাকে ইন্ডেক্স করে, মানে ডাইরেক্ট। এখন তো ক্রলারও আছে, কিন্তু বেসিক্যালি তাদের আগের মডেলগুলা, যত আগের মডেলগুলা, যেমন জিপিটি 3 এর কাছে 2021 পর্যন্ত ডাটা ছিল। হ্যাঁ, জিপিটি 4 এর কাছে ধরেন আপনার 2023 পর্যন্ত ডাটা ছিল। এখন জিপিটি 5 এর কাছে আরো আপডেটেড ডাটা আছে, এরকম। তো তারা কি করে, প্রি ট্রেন্ড হয়, এরপরে তারা এইখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলাকে তারা সাইট নেয়, কোড করে যে এমুক ওয়েবসাইট থেকে এই তথ্যটা সে পায়। এইগুলো তারপর ইউজারকে সে কি করে, সার্চ রেজাল্টে প্রদর্শন করে। আচ্ছা, আমি এটা বিস্তারিত আসতেছি আরেকটা টপিকে। এখন এই ট্রেডিশনাল এসইও তে যেটা হয়, মানে আমরা কি করি, আমরা টাইটেলটা খুব সুন্দর করে লিখি, মেটা ডিসক্রিপশনটা সুন্দর করে লিখি, ইউআরএলটা খুব সুন্দর করে দেই। তাহলে আমরা কি করব, বেশি বেশি ক্লিক পাবো। ক্লিক পাইলে কি হয়, আমাদের সিটিআর বাড়ে, ক্লিক থ্রু রেট বাড়ে। সিটিআর বাড়লে কি হয়, গুগল মনে করে যে এই ওয়েবসাইটে বেশি বেশি মানুষ ক্লিক করতেছে, মানুষ মনে করতেছে এটা ইউজফুল, এটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসে। কিন্তু এআই টুলগুলো তো সার্চ ইঞ্জিনের মতো করে রেজাল্ট দেয় না। সে আপনার ওয়েবসাইট থেকে যা পড়ে আসছে, শিখে আসছে, সেই অনুযায়ী র্যাঙ্ক দেয়। তার মানে আপনার টাইটেলটা অপটিমাইজ ওয়েতে যা দিয়েছেন, বা মেটা ডিসক্রিপশনটা অপটিমাইজ ওয়েতে যা দিয়েছেন, সেটা গুরুত্বপূর্ণ, প্লাস যেই তথ্যটা দিয়েছেন সেই তথ্যটা ইউজারের জন্য গুরুত্বপূর্ণ কিনা সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ এলিমেন্ট। ঠিক আছে? তাহলে আপনার কন্টেন্ট থেকে কোনো কিছু পিক করে নিয়ে আসবে, ওই ধরনের কন্টেন্ট আপনাকে হতে হবে। আমরা ট্রেডিশনাল এসইওতে প্রচুর পরিমাণে ব্যাকলিঙ্ক তৈরি করি, কিন্তু এই এলএমএম এর যুগে ব্যাকলিঙ্কটা এখন কিছুটা কম নেসেসারি। আননেসেসারি বললে এটা আমার কথাকে ভুল বলা হবে, আননেসেসারিটা কম নেসেসারি। ঠিক আছে? কারণ এলএমএম টুলগুলা ব্যাকলিঙ্ক সে দেখে, বা সে যেহেতু ক্রলার আছে ক্রলও করে, কিন্তু সে দেখে কি ব্র্যান্ড মেনশন। আপনাকে কেউ যদি ব্যাকলিঙ্ক না দিয়েও আপনার ব্র্যান্ডকে মেনশন করে, ধরেন উস্তাদ, ধরেন বাংলাদেশের কেউ বললো যে বেস্ট 10টা ট্রেনিং ইনস্টিটিউট কি, কথার কথা, যদি উস্তাদ কেউ লিংক না দিয়েও বলে যে 1 নম্বরে উস্তাদ, কথার কথা ধরে নেন, তাহলে এইখানে লিংক না দিলেও এটা এলএমএম এসইও তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ তার ব্র্যান্ডকে মেনশন করা হয়েছে। ট্রেডিশনাল এসইও তে ব্যাকলিংকটা গুরুত্বপূর্ণ ব্র্যান্ড মেনশনের চেয়ে। ঠিক আছে? আর এলএমএম তে হচ্ছে ব্যাকলিংকের চেয়ে ব্র্যান্ড মেনশনটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তারপরে দেখেন, ট্রেডিশনাল এসইও তে আমরা একদম উপরের দিকে 1 নম্বরে র্যাঙ্কিং করার জন্য চেষ্টা করি। আর এলএমএম এসইও তে আমার কন্টেন্টটা পড়ে যাতে এলএমএম টুলগুলো 1 নম্বরে আমাকেই মেনশন করে, সেটার জন্য আমরা চেষ্টা করি। ঠিক আছে? এখন দেখেন এই এলএমএম, হ্যাঁ, কেউ কিছু বলবেন? ভাই আগেরটা বুঝি নাই, একটু সমস্যা হয়েছে। মানে আগেরটা বুঝেন না এটা? এলএলএম সাইটিং, এইটা বুঝি নাই। ট্রেডিশনাল এসে বুঝছি। ভাই আপনারা কোশ্চেন ক্লাস শেষে করেন, ক্লাস চলার মাঝে যদি কোশ্চেন করেন সব সহজে বলা হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ইয়া, নাজমুল ভাই, বিষয়টা আমি দেখি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি একটু রিপিট করি তাহলে। হ্যাঁ, এই যে দেখেন, লাস্টেরটা যদি বলি, ট্রাইং টু নাম্বার 1, মানে ট্রেডিশনাল এসইও তে আমরা কি করি, মানে 1 নম্বরে আসার জন্য বা প্রথম পেজে আসার জন্য চেষ্টা করি। আর এলএমএম এসইও তে আমরা চেষ্টা করি আমার কন্টেন্টটা পড়ে গুগল, চ্যাট জিপিটি বুঝুক, আন্ডারস্ট্যান্ড করুক, আন্ডারস্ট্যান্ড করে আমার কন্টেন্টটা সম্পর্কে সে এবার কি করুক, এই চ্যাট জিপিটির মধ্যে র্যাঙ্কিং এ নিয়ে আসে। দেখেন, এখানে কিন্তু আমার দেওয়া টাইটেল গুগলে কি হয়,
দেখেন গুগলে হচ্ছে এই ওয়েবসাইটে দেওয়া টাইটেল, এই ওয়েবসাইটে দেওয়া ম্যাটার ডেসক্রিপশনকে সে নর্মালি কি করে, পিক করে। গুগল চাইলে চেঞ্জ করতে পারে কিছুটা, কিন্তু এইখানে আপনার দেওয়া টাইটেল কি সে নিচ্ছে? না। কি করতেছে, আপনার ওয়েবসাইট পড়ে যেই আন্ডারস্ট্যান্ডিং পাইছে সেই আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে রেজাল্ট দিচ্ছে। আশা করি এবার বুঝতে পারছেন, তাই না? জি ভাইয়া। এবার আসি যে এলএমএম টুল গুলা মানে কিভাবে এই ডেটাটা কালেক্ট করে। ফেচ মানে কি, টেনে নিয়ে আসে, কিভাবে এই ডেটা টেনে নিয়ে আসে। হ্যাঁ, আচ্ছা। তো তারা কি করে, ওই যে যেটা বললাম, সে আহ, যত ধরনের কন্টেন্ট আছে সেই কন্টেন্ট গুলা বিভিন্ন ওয়েবসাইট থেকে সে ক্রল করে, সে লার্নিং নেয়, আন্ডারস্ট্যান্ডিং নেয়। যত বই আছে, ইবুক আছে, অডিও আছে, এগুলা সে পড়ে, বুঝে, আন্ডারস্ট্যান্ডিং নেয়। তারপরে সে পড়ে বুঝে আন্ডারস্ট্যান্ডিং এ সেই অনুযায়ী সে কি করবে, রেজাল্ট দেবে। তারা হচ্ছে বাই ডিফল্ট আপনি যদি কমান্ড না দেন তাহলে সে লাইভ সার্চ করবে না, যেটা আমরা বলছি। আপনি যখন প্রশ্ন করেন সে একবারে নর্মালি অ্যান্সার দিবে না। আপনি বললেন তো তাকে যে 10,000 ওয়ার্ডের একটা ব্লগ লিখতে, কথার কথা যে লিখবে না, সে দেখেন সে 1500 2000 এরকম লিখে সে বলবে পরের অংশটুকু কি লাগবে, তাহলে ইয়েস বলেন, তাহলে আমি দিচ্ছি। একবারে কিন্তু একটা টোকেন করে সে রেজাল্ট দেয়, স্মল পিস করে রেজাল্ট দেয়। আপনি যখন পাল্টা প্রশ্ন করেন আবার রেজাল্ট দেয়, আবার রেজাল্ট দেয়, আবার রেজাল্ট দেয়, এভাবে, তাই না? আচ্ছা। তো সে ভেঙে 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 ছোট ছোট করে করে রেজাল্ট দেয়। তারপর দেখেন দ্য মডেল দেন প্র্যাকটিস দ্য বেস্ট নেক্সট ওয়ার্ড। মানে এটাই বললাম যে পরেরটা কি হতে পারে, এরপরে সে ওই অনুযায়ী আপনাকে রেজাল্ট দিবে। আচ্ছা। তো ফাইনালি হচ্ছে আপনি যেটা চান, একটা ফুল অ্যান্সারটা আপনি পেয়ে যান এরকম কয়েকটা ক্রম দেওয়ার পরে। আচ্ছা, যেটা বললাম এটা অলরেডি মনে হয় বলছি যে তারা প্রচুর পরিমাণে একটা ডেটা সেট থেকে, বই থেকে, ওয়েবসাইট থেকে সে লার্নিংটা নেয়। এবার আসি আমরা, এখন এই এলএমএম টুলগুলাকে ট্রেন করা হয় জিপিইউ দিয়ে, নট সিপিইউ। হ্যাঁ, মানে সিপিইউ মানে কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর জিপিইউ মানে হচ্ছে গ্রাফিক প্রসেসিং ইউনিট। তো এটা দিয়ে এই এআই টুলগুলাকে ট্রেন করা হয়। দেখেন এই জিপিইউ ছাড়া মানে এআই টুলগুলাকে ট্রেন করা অলমোস্ট ইম্পসিবল, বা করা গেলেও সেটা এত বেশি সময় সাপেক্ষ যে এআই টুলগুলা নতুন মডেল ডেভেলপ হতে হতে তার কয়েক বছর লেগে যাবে। তাহলে এই জিপিইউ জিনিসটা কি? আচ্ছা, আপনারা চায়না এবং ইউএস এর মধ্যে যে দ্বন্দ্বগুলো আছে, এই দ্বন্দ্বগুলোর মধ্যে একটা বড় দ্বন্দ্ব হচ্ছে সেমিকন্ডাক্টর। ঠিক আছে, এই যে আপনার জিপিইউ গুলো আছে যারা তৈরি করে, এই জিপিইউ তৈরি করে তাইওয়ান সেমিকন্ডাক্টর, টিএসএম, এনভিডিয়া, ক্রপ, এএমডি, তারপর হচ্ছে ব্রডকম। তারা হচ্ছে এই সেমিকন্ডাক্টর তৈরি করে, এআই টুলগুলো তৈরি করে। এনভিডিয়া, যদি বলি এনভিডিয়ার কথা, ব্রডকমের কথা, এই তাইওয়ান সেমিকন্ডাক্টরের কথা, আপনারা কেউ যদি ইউএস শেয়ার মার্কেট সম্পর্কে জেনে থাকেন, মানে এনভিডিয়ার শেয়ারের মূল্য যেই পরিমাণ বাড়ছে, ইউএস এর হিস্ট্রিতে, শেয়ার মার্কেটের হিস্ট্রিতে খুব কম শেয়ারে কি এইভাবে বাড়ছে দাম। ইনভেস্ট, মানুষ ইনভেস্ট করছে দাম বাড়ছে, ইনভেস্ট করছে দাম বাড়ছে, ইনভেস্ট করছে দাম বাড়ছে, এইভাবে এই জিনিসগুলা, শেয়ার গুলার দাম বাড়ছে। মানে এটা এত জরুরি একটা জিনিস, এত ইউজফুল একটা জিনিস, এবং এটার আপকামিং ডেজ এর ফিউচার, এটাই যে ফিউচার এটা মানুষ বুঝে গেছে। তখন সে কি করছে, সে নর্মাল অন্যান্য শেয়ারে ইনভেস্ট না করে এইসব শেয়ারে ইনভেস্ট করছে, এগুলোর দাম প্রচুর পরিমাণে বাড়ছে। যেটা বলতেছিলাম, চায়না এবং ইউএস এর মধ্যে একটা বড় দ্বন্দ্ব হচ্ছে এই সেমিকন্ডাক্টর, এই জিপিইউ। মানে চায়নার কাছে স্টিল নাও, এখনো পর্যন্ত এত পাওয়ারফুল এই জিপিইউ গুলা নাই। এনভিডিয়ার মতো পাওয়ারফুল এই সেমিকন্ডাক্টর চায়নার কাছে নাই, এত পাওয়ারফুল এগুলা।
মানে কেন এগুলা লাগে আমি বলতেছি। এত পাওয়ারফুল জিনিসগুলা নাই তখন। এই ট্রাম্প সরকার ট্রাম্প সরকার কি করেছে, যে চায়নার উপর বলছে যে চায়নার কাছে কোনো ধরনের এই সেমিকন্ডাক্টর যা আছে, হ্যাঁ, এই চিপ গুলা আর সেল করবে না। ঠিক আছে, দেখেন এই জন্য চায়না কিন্তু তাদের যে পরিমাণ ম্যান পাওয়ার রিসোর্স, তারা কিন্তু ডিপসিক নিয়ে আসছে, কিন্তু এইটাকে ওই লেভেলে নিয়ে যেতে পারতেছে না, চ্যাট জিপিটি লেভেলে। হ্যাঁ, বা আরো নতুন নতুন কিছু ওই লেভেলে নিয়ে আসতেছে না, পারতেছে না তারা। একটা লিমিটেড জায়গায় কিন্তু আটকে আছে। এটাকে মানে আরো আপগ্রেড করার যে বিষয়টা, এটা অনেকাংশে কিন্তু তারা ইউএস এর উপর ডিপেন্ড। এখন আবার চায়না চায়নাও কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে বলছে যে তোমরা আমাকে এটা না দিলে আমরা তোমাকে এই দিব না। এইভাবে নেগোসিয়েশন চলতেছে, দেখা যাক এটা কোন পর্যায়ে যায়। এখন এই জিপিইউ গুলা কেন লাগে? হ্যাঁ, এই যে এনভিডিয়া, তাইওয়ান সেমিকন্ডাক্টর, ব্রডকম, এগুলা কেন লাগে? এগুলা লাগে হচ্ছে এই এআই কে ট্রেন করানোর জন্য। এইটা এই চিপ গুলো আপনার কাছে যত বেশি থাকবে, আপনি যত কাজে লাগাতে পারবেন এআই কে, আপনার তত বেশি ট্রেন করাতে পারবেন। যেমন এলন মাস্কের তো টাকার অভাব নেই, সে কিন্তু গ্রক বেশি দিন হয় নাই। ঠিক আছে, ধরেন সে 1 বছরের মধ্যে একটা এআই টুল বানায় ফেলছে, এবং গ্রকের আউটপুট আমি দেখেছি খুব ভালো। ঠিক আছে, গ্রকের গ্রকের রিভিউ কিন্তু দেখে ইউজাররা খুব ভালো দেয়। কারণ কি? সে এই সেমিকন্ডাক্টর গুলো, তার যেহেতু প্রচুর টাকা আছে, সেগুলোতে প্রচুর পরিমাণে ইনভেস্ট করছে। সে হচ্ছে কি, ওপেন এআই এমপ্লয়ীদেরকে অনেককে সে ভাগায় নিছে। তারপরে সে এই সেমিকন্ডাক্টরে সে প্রচুর পরিমাণে চিপ কিনছে, ট্রেন করছে। দ্রুত সে কি করছে, এআই মডেলটাকে লঞ্চ করে ফেলতে পারতো। এটা না হলে কি হতো, এই যে এই এনভিডিআর এই জিপিইউ গুলা যদি না থাকতো কি হইতো, বা এই ব্রডকম, এভিজিও, এগুলার যদি না থাকতো কি হইতো? কি হইতো, এই বিলিয়ন বিলিয়ন ডেটা সে কয় দিনে ট্রেন করবে, কয় দিনে সে এইখান থেকে রেজাল্ট পাবে? ঠিক আছে, একটা বই পড়বে, সে ভিডিও স্ক্রিপ্টটা সে দেখবে, অডিওটা শুনবে, ওয়েবসাইটে ক্রল করবে। বিকজ গুগল কি করে, সে প্রতিনিয়ত একটা ওয়েবসাইট আসে, সে ওই লিঙ্ক ধরে ধরে ক্রল করে। এটা তো সে এই জনম জনম ধরে করতে 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 গুগলের কাছে এই ডেটা গুলা জমা হয়েছে। কিন্তু আজকে যে এআই টুল আসছে, সে দুনিয়ার এত বছর ধরে এত বিলিয়ন ডেটা চলে আসছে, এটা সে কিভাবে প্রসেস করবে একই টাইমে? তখন এই জিপিইউ গুলা প্রয়োজন পড়ে। হ্যাঁ, এই সিপিইউ দিয়ে ওগুলার কাজ হয় না। এই শক্তিশালী পাওয়ারফুল জিপিইউ গুলা লাগে। এরা হচ্ছে কি করে, আপনার এই ডেটা গুলা ট্রেন করতে হেল্প করে। সো এই বিলিয়ন বিলিয়ন ডেটা আসতেছে ট্রেন হচ্ছে, এটা বিজি হয়ে যায়। এবং আগের হিস্ট্রি তো আছেই। ইন্টারনেট শুরু হয়েছে ধরেন 1991 সালে, 1991 সাল থেকে শুরু করে আজকে সব ডেটা তাদের এইভাবে কি হয়, ট্রেন করে। এবং এই ট্রেন করার ফলে সে কি করতে পারে, একই সাথে অসংখ্য মানুষকে সে এইখান থেকে রেজাল্টটা দেখাতে পারে। এইটা হচ্ছে এই চিপগুলা কাজ। ঠিক আছে, তো এই চিপগুলা ছাড়া আসলে এআই টুল আপনার বানানো অলমোস্ট ইম্পসিবল। ঠিক আছে, এরপর আসি আমরা এই যে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন বা এলএমএমএস এর, তাদের তো কিছু র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। হ্যাঁ, র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো মোটামুটি প্রায় সেম। এই র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো আমরা বলি। আমরা গুগলে কি শিখছি, আমাদেরকে শেখানো হয়েছে গুগলের 200+ র্যাঙ্কিং ফ্যাক্টর, তাই না? এই 200+ র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে দেখেন ব্যাকলিঙ্ক করে একটা বিস্তারিত ব্লগ আছে। গুগল প্রায় 216টা বা 17টা এরকম র্যাঙ্কিং ফ্যাক্টর সে ব্র্যান্ডে লিস্ট করছে। এখন এই র্যাঙ্কিং ফ্যাক্টর গুলার মধ্যে বাস্তব অর্থে আমাদের কিন্তু ইমপ্লিমেন্ট করা লাগছে 30 থেকে 40টা। বাকিগুলো র্যাঙ্কিং ফ্যাক্টরের মতোই করে থাকতে। আমরা কি করতাম, যে কন্টেন্টটা যখন ইউজার ফ্রেন্ডলি হয়েছে, আমার সাইডের স্পিড অপটিমাইজেশনটা ভালো হয়েছে, আমার সাইডের লেআউট স্ট্রাকচারটা সাইলো স্ট্রাকচারে আমি করছি, খুব সুন্দর একটা নেভিগেশন হয়েছে, ইউজার যা খুঁজতেছে সেই ডেটা সোর্স আছে, আমার অথরিটি আছে, এক্সপিরিয়েন্স আছে, এক্সপার্টাইজ আছে, ট্রাস্ট আছে। এই জিনিসগুলো মোটামুটি 30-40টা ফ্যাক্টর আমরা দেখে আমরা একটা কন্টেন্ট ক্রিয়েট করে আমরা গুগলে কি করতাম, র্যাঙ্ক করাতাম। বাকিগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর তার মতো করেই পড়ে থাকতো। ঠিক আছে, ওগুলা যদি 216টা কথা চিন্তা করে ব্লগ লিখতে যেতাম, একটা ব্লগ লিখতে আমার 1 মাস চলে যেত, তাই না? তাহলে
র্যাঙ্কিং ফ্যাক্টর আসলে অনেক কিছুই। So, এখান থেকে যে বিষয়গুলো আমাদের প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা লাগবে আমি কি করছি সেগুলাকেই আপনাদের জন্য নিয়ে আসছি এলএমএম বা জিইও র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে। আচ্ছা, তো এর মধ্যে দেখেন আমি এগুলাকে 5টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে এনটিটি এবং ব্র্যান্ড মেনশন। আচ্ছা, একটা হচ্ছে কন্টেন্ট স্ট্রাকচার এন্ড ফরম্যাটিং, একটা হচ্ছে এনএলপি এন্ড সিমান্টিক ফ্যাক্টরস, একটা হচ্ছে টেকনিক্যাল এন্ড অ্যাক্সেসিবিলিটি, আর একটা হচ্ছে অথরিটি এন্ড সিগন্যালস। এই 5টা ভাগে ভাগ করছি। এবার আসি আমরা এই 5টা ভাগের যে এক্সপ্লেনেশন গুলো আসে। 1 নম্বরে কি ছিল? এনটিটি এন্ড ব্র্যান্ড ফ্যাক্টরস। আচ্ছা, এখন দেখেন এই যে আজকের এআই আসছে, এই এআই আসার শুরুটা কিন্তু হয়েছিল আপনার এই এনটিটি নিয়ে যখন কাজ করতেন, এনএলপি নিয়ে কাজ করা হতো, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। আমরা আগামী ক্লাসে মানে নেক্সট ক্লাসেই আমরা এটার সম্পর্কে একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো এই এনটিটি এবং ব্র্যান্ড ফ্যাক্টরস এর মধ্যে দেখেন এনটিটি জিনিসটা কি। ধরেন একটা ব্র্যান্ড একটা এনটিটি, একটা পার্সন একটা এনটিটি। একটা কন্টেন্টের মধ্যে এনটিটি গুলা যখন মানে এআই বুঝতে না পারবে তখন কিন্তু সে এটাকে কি করবে না, র্যাঙ্ক দিবে না। এনটিটি গুলা এখানে বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি এটা আগামী ক্লাসে দেখাবো, তাও একটু আপনাদেরকে দেখায় আসি। এনএলপি টেস্টিং টু দেন, এখন এটা না বোঝালে দেখেন এই যে এগুলা কি এন্টিটিস না? এন্টিটিস এর মধ্যে দেখেন প্রত্যেকটা বিষয় কিন্তু এই কন্টেন্টের মধ্যে কি লেখা আছে এটা ইজিলি কি করছে, এই এনএলপিটা বুঝে গেছে। এই এটা যদি না হতো, এই এই আপডেটটা না আসতো, এনএলপি আপডেট যেটাকে গুগল বার্ট অ্যালগোরিদম আপডেট নিয়ে আসছে 19 সালে, আজকের এআইটা এত ফাস্টার হতো না। দেখেন এই যে এইখানে গুগল, এটা কি 10 নম্বরে আছে দেখে আমরা। এই গুগল মানে কি? গুগল মানে একটা অর্গানাইজেশন, সে বুঝে গেছে এন্টিটিটা কি। বা ধরেন এই যে 799, এটার সামনে একটা ডলার সাইন আছে, ডলার সাইন থাকলে এটা একটা প্রাইস, ডলার সাইন ছাড়া কিছু থাকলে সেটা একটা নাম্বার, ডলার সাইন ছাড়া থাকলে কি নাম্বার, ডলার সাইন ছাড়া থাকলে কি নাম্বার। এই যে দেখেন এমপি থিয়েটার পিকেওয়ে, যে গুগল হেডকোয়ার্টার ইন মাউন্টেন ভিউ এত, এমপি থিয়েটার পিকেওয়ে মাউন্টেন ভিউ এত, আনভিল দ্য নিউ অ্যান্ড্রয়েড ফোন অফ 799 এট দ্য কনজিউমার ইলেকট্রনিক শো। সুন্দর পিচাই সেড ইন হিজ কিনোট দ্যাট ইউজার লাভ দেয়ার নিউ অ্যান্ড্রয়েড ফোন। ওকে, এইখানে যে কথাটা আছে 2 লাইনের কথা, এর মধ্যে দেখেন এই যে 1600 এমপি থিয়েটার, এটা হচ্ছে কি, এটা একটা অ্যাড্রেস, এটা কারো ঠিকানা। দেখেন বুঝে গেছে 1600 এমপি থিয়েটার যখন মানে এই ফরম্যাটে আসছে সেটা কি একটা লোকেশন হতে পারে, সে বুঝে গেছে। অ্যান্ড্রয়েড এটা একটা কি কনজিউমার প্রোডাক্ট বা পণ্য, কনজিউমার গুড। সিএ, ঠিক আছে, এটা কি একটা ক্যালিফোর্নিয়া, এটা লোকেশন। গুগল একটা অর্গানাইজেশন। কনজিউমার ইলেকট্রনিক্স এটা একটা ইভেন্ট। মাউন্টেন ভিউ একটা লোকেশন। সুন্দর পিচাই গুগলের সিইও, সে কি একটা পার্সন। ফোন এটা কি কনজিউমার গুড। আমরা কি বুঝতে পারতেছি এই এনটিটি গুলা যখন মানে সার্চ ইঞ্জিন হোক বা এআই টুল গুলো হোক বোঝা শুরু করছে কন্টেন্টের মধ্যে, তখন কিন্তু আমাদের থেকে কি লিখছি, আমি কি মিনিং ক্রিয়েট করছি আমার ব্লগে, আমার কন্টেন্টে, আমার ল্যান্ডিং পেজে, সেটা সে ইজিলি বুঝে গেছে। তাহলে এনটিটি গুলা সে ক্লিয়ারলি বুঝছে কিনা, এটা হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, আশা করি কারো মাথার উপরে দিয়ে যেতেছে না। ঠিক আছে, তো এটা আসলে একটু অ্যাডভান্স কোর্স, আপনারা তো সবাই জানেন। তো বিগিনার ফ্রেন্ডলি কথাবার্তা বলে এখানে লাভ নেই। আচ্ছা, তারপরে দেখেন ক্লাসটা 3 বার 4 বার করলে স্যার এমনি ক্লিয়ার হবে। বুঝি না ঠিক ভাই। আচ্ছা, যাই হোক, এরপরে আসি আমরা সেম এজ স্কিমা। আচ্ছা, সেম এজ স্কিমা দেখেন আমরা যে স্কিমা মার্কআপ করি, এই সেম এজ স্কিমা নামে আমরা কিন্তু আরেকটা স্কিমা তৈরি করতে পারি, এটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। এটা কিভাবে তৈরি করবো, এইটার কাজ কি।
দেখেন, আমার নাম শাহরিয়ার হাসান। এখন আমি গুগল করে দেখলাম এই নামে বহুত ভদ্রলোক আছে। কোন ইউনিভার্সিটির কোন প্রফেসর রিসার্চার এই নামে আছে, কোন কোম্পানির এক সিইও এই নামে আছে। এখন গুগলে যখন কেউ সার্চ করবে শাহরিয়ার হাসান নামে, বা এআই টুলগুলোতে শাহরিয়ার হাসান সম্পর্কে জানতে চাবে, তাহলে এখন সে কোন শাহরিয়ার হাসান খুঁজতেছে এটা কেমনে বুঝবে? এই জন্য সে যখন বিভিন্ন জায়গা থেকে এই শাহরিয়ার হাসান নামের ডেটাগুলা নিবে, ধরেন আমার ওয়েবসাইটে আমার প্রোফাইলে আমার সম্পর্কে বলা আছে, আমার ওয়েবসাইটে আমি যেই কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির ওয়েবসাইটে আমার সম্পর্কে বলা আছে, ওস্তাদে ধরেন আমার একটা প্রোফাইল আছে ইনস্ট্রাক্টর হিসেবে, সেইখানে আবার আমার সম্পর্কে বলা আছে, আমার লিঙ্কডইনে আমার সম্পর্কে বলা আছে, কিংবা অন্য কোনো ওয়েবসাইট, যেমন ধরেন আহ, কয়েকটা টিভিতে আমার ইন্টারভিউ প্রকাশিত হয়েছে, ওই টিভির ইন্টারভিউতে আমার সম্পর্কে বলা আছে। ধরেন আমার লেখা প্রথম আলোতে পাবলিশ হয়েছে, ভোরের কাগজে পাবলিশ হয়েছে, আমার ইন্টারভিউ ডিবিসি নিউজ করছে। এই যে দেখেন, তাহলে ওই সব জায়গা থেকে সে কি করছে, ডেটা নিছে, শাহরিয়ার হাসান, শাহরিয়ার হাসান, শাহরিয়ার হাসান, ফাইন। এখন এই নামে তো আরো অনেক আছে, তাহলে গুগল বা এই এআই টুল গুলো কেমনে বলবে এই শাহরিয়ার হাসান ওই শাহরিয়ার হাসান, এইটা আবার এই শাহরিয়ার হাসান না? এই সিগন্যালটা কেমনে পাবে? এটার জন্য হচ্ছে সেম অ্যাজ কিনা। সেম অ্যাজ মানে এই শাহরিয়ার হাসান আর ওই শাহরিয়ার হাসান সেম। ওস্তাদের ওয়েবসাইটে যে শাহরিয়ার হাসান আবার আমার ওয়েবসাইটে যে শাহরিয়ার হাসান, দুইটা সেম ব্যক্তি কিন্তু। প্রথম আলোতে যা লেখা পাবলিশ হয়েছে যে শাহরিয়ার হাসান আর আমার ওয়েবসাইটে যে শাহরিয়ার হাসান, এটা দুইটা সেম বিষয় কিন্তু, সেম ব্যক্তি কিন্তু। তাহলে এই যে চিনায় দেওয়া যে কোন শাহরিয়ার হাসান কোনটা, এটাকে বলা হয় সেম অ্যাজ স্কিমা। এই স্কিমাটা ইউজ করলে আমরা ডেটা টান দিতে পারি এক্সটার্নাল ওয়েবসাইট থেকে। এক্সটার্নাল ওয়েবসাইটের লিঙ্ক গুলা থেকে ডেটা টান দিয়ে গুগলকে আমি কি করতে পারি, বুঝিয়ে দিতে পারি, বা এআই টুল গুলাকে আমি বুঝিয়ে দিতে পারি যে এটা কিন্তু এইটাই। হ্যাঁ, এই এই জায়গার যে শাহরিয়ার হাসান গুলো আছে এটা কিন্তু একই ব্যক্তি, অন্য ব্যক্তি কিন্তু আবার না, অন্য শাহরিয়ার হাসান না। এই স্কিমাটাকে বলা হয় সেম স্কিমা। আচ্ছা, আপনার কি আমার কথা বুঝতেছেন আসলে? আমি প্র্যাকটিক্যালি, আজকের ক্লাস তো থিওরিটিক্যাল, এটা আমি বলেই রাখছি। ঠিক আছে, আশা করি এটা এক্সকিউজ করবেন। ঠিক আছে, বুঝতে পারছি আজকের স্যার। দিনে প্র্যাকটিক্যাল। ফাইন, ঠিক আছে। এরপরে আসি আমরা এই যে ব্র্যান্ড মেনশন। এখন ব্র্যান্ড মেনশন ওই যে বলছিলাম ব্যাকলিংকের মতো, আমাকে ব্যাকলিংক না দিলেও আমাকে কোথায় কোথায় মেনশন করা হয়েছে। হ্যাঁ, ধরেন শাহরিয়ার হাসান নামে আমাকে কোথায় কোথায় মেনশন করা হয়েছে, লিঙ্ক দিয়ে মেনশন করুক, লিঙ্ক ছাড়া মেনশন করুক, এআই টুল গুলা কি করে না, লিঙ্কটাকে সে ফার্স্ট প্রায়োরিটিতে নিয়ে আসে। লিঙ্ক দিলে ভালো, কিন্তু লিঙ্ক না দিলে এআই টুল গুলার কাছে খুব বেশি ক্ষতি নাই, কারণ সে দেখে ব্র্যান্ড মেনশন, তাহলে আমাকে কে কোথায় মেনশন দিচ্ছে সেটা সে দেখবে। আচ্ছা, তারপরে দেখেন এন্টিটি ডিসএম্বিগুয়েশন। আচ্ছা, এখন এআই টুল গুলা হচ্ছে আমার ব্র্যান্ডটাকে সে জানে আদার সিমিলার টার্মসে। আদার সিমিলার টার্মস বলতে কি, ধরেন শাহরিয়ার হাসান, এরপরে আরেকটা সিমিলার টার্মস আছে কি, ডিজিটাল মার্কেটার, শাহরিয়ার হাসান এসইও এক্সপার্ট, শাহরিয়ার হাসান মেন্টর অফ ওস্তাদ, শাহরিয়ার হাসান সিএমও অফ এমুক কোম্পানি, স্ট্র্যাটেজিস্ট অফ এমুক কোম্পানি, কনসালটেন্ট অফ এমুক কোম্পানি। তাহলে দেখেন, আমার নামের পরে আরো কিছু বিশেষণ বা আরো কিছু অ্যাক্টিভিটিস, আরো কিছু যুক্ত হচ্ছে, তাই না? তো ওই যুক্ত হওয়া জিনিসগুলাকে যখন সে বুঝতে পারবে, তখন কিন্তু আমার র্যাঙ্কিংটা ইজি হবে। আমার নামের পরেও আরো যে আদার সিমিলার টার্মস গুলো আসে, এটা আপনি কিওয়ার্ডের মতোই ধরতে পারেন। কিওয়ার্ডের মতো ধরলে কি, হুম, ধরেন আপনার কিওয়ার্ডটা হচ্ছে আহ, ধরেন কিচেন কাটিং বোর্ড বা চপিং বোর্ড, যেটাই বলেন না কেন এটা। এখন কিচেন চপিং বোর্ড ফ্রম ওমো ব্র্যান্ড, কিচেন চপিং বোর্ড ফর ব্যাকটেরিয়া ফ্রি, ডিউরেবল কিচেন চপিং বোর্ড। এই যে দেখেন, এটার সাথে যখন আগে পরে কিছু জিনিস যুক্ত হচ্ছে না, আদার সিমিলার টার্মস,
তখন এআই বোঝার চেষ্টা করে এই টার্মগুলো আসলে কোন চপিং বোর্ডের সাথে সবচেয়ে বেশি যায়, যার সাথে যায় তাকে কিন্তু সে আগে নিয়ে আসে। ওকে, তারপরে দেখেন এই যে উইকি ডাটা বা উইকিপিডিয়া যেগুলো বলি না কেন, এইসব জায়গায় যারা যারা মেনশন হয়েছে বা এগুলাকে অথরিটি সিগন্যাল হিসেবে ধরে নেয়। হ্যাঁ, এইসব সোর্স, যেসব সোর্সে হচ্ছে সাধারণ মানুষ চাইলেই কোনো কিছু ইনপুট করতে পারে না, মানে ইউজিসি না, ইউজার জেনারেটেড কন্টেন্ট না, এবং এটার একটা অথরিটি আছে যে এই সোর্সের দেখা যায় যে কি প্রায় 99% ডেটাই একুরেট এবং ট্রাস্টেড। এই অথরিটি সিগন্যালটা যখন এইসব সাইট থেকে পাবে, তখন এআই টুল গুলা আপনাকে র্যাঙ্কিং এর জন্য বিশেষভাবে বিবেচনা করবে। আচ্ছা, এরপরে 2 নাম্বার র্যাঙ্কিং ফ্যাক্টর হচ্ছে কি কন্টেন্ট স্ট্রাকচার এন্ড ফরম্যাটিং। 1 নাম্বার হচ্ছে অ্যান্সার ফার্স্ট কন্টেন্ট। এআই টুল গুলো আসলে গরুর রচনা পছন্দ করে না। গরুর রচনা কি, যে আমার একটা গরু ছিল, এই গরুরে আমি নদীতে গোসল করাইতে নিয়ে গেছি, আর নদীতে ছিল কুমির। কুমিরের গায়ে ছিল খাস কাটা খাস কাটা, আপনার গল্পটা শুনছেন হয়তো, তাই না? তারপরে কি, শিক্ষক বলল যে ও কুমির নিয়ে আসলো কেন গরুর রচনায়, তাহলে ওরে এমন টপিক দিতে হবে যে কুমির না আনতে পারে। ওরে দিছে কি, আমাদের বিদ্যালয় নিয়ে লিখে নিয়ে আসে। সে লিখছে কি, আমার একটা বিদ্যালয় ছিল এমন জায়গায় অবস্থিত, আর বিদ্যালয়ের পাশেই ছিল একটা নদী, আর নদীতে ছিল কি কুমির, কুমিরের গায়ে ছিল খাস কাটা খাস কাটা খাস কাটা। এইবার শিক্ষক তো খেপে গেছে যে ভাই ওরে যেটাই দিয়ে ও কুমির নিয়ে আসে কেন, যা পলাশির যুদ্ধ নিয়ে লিখে নিয়ে আয়। বলছে কি, নবাব সিরাজউদ্দৌলা মীর জাফরকে সেনাপতি পদে নিয়োগ দিয়ে খাল কেটে কুমির এনেছিলেন, আর কুমিরের গায়ে ছিল খাস কাটা খাস কাটা খাস কাটা। গল্পটা শুনছেন না আপনারা? এখন আমরা যারা ব্লগ লেখে, ছোট একটা টপিককে এরকম খাস কাটা খাস কাটা খাস কাটা করে বড় করে, ঠিক আছে, ছোট একটা টপিককে এরকম খাস কাটা করে বড় করে বলে যে 3000 ওয়ার্ডে লিখলে ভালো, আরেকজনে আরো বেশি লেখ, 3500 4000 লেখ, যত বড় বড় কন্টেন্ট লিখবি ততই ভালো। আসলে লিখছে কি, একই জিনিস ঘোড়ার ডিম খাস কাটা করে লিখছে। আপনারা দেখেন অসংখ্য ব্লগে এই ধরনের জিনিস পান, আপনারা বিরক্ত হয়ে যান। এখন এআই টুল গুলা বলে এই যেই টপিকটা যতটুকু দরকার ততটুকু লিখো, এই ঘাস কাটা লিখে এআই টুল গুলার কাছে কোনো ভ্যালু নাই। ঠিক আছে, অ্যান্সার ফার্স্ট কন্টেন্ট, যা নিয়ে লিখছেন স্পেসিফিক্যালি অ্যান্সার দেন। ওই অ্যান্সার দেওয়ার সময় যদি কোনো যুক্তি দেখাতে হয় দেখান, ডেটা দেখাইতে হয় দেখান, প্রমাণ দেখাইতে হয় দেখান, এক্সপার্টের অপিনিয়ন দেখাইতে হয় দেখান, অ্যান্সারের সাপেক্ষে। কিন্তু এই এটাকে বড় করে মিনিংলেস করার জিনিসে এআই বিশ্বাসী না। তাহলে কন্টেন্ট ফার্স্ট অ্যান্সার, যেটাই লিখছেন একদম ক্লিয়ারলি ডিরেক্টলি অ্যান্সার দিয়ে দিবেন যে এটা এটা। ঠিক আছে, যে আপনাকে বললো যে নদীর পানি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা, ডিরেক্ট অ্যান্সার দেন যে নদীর পানি যদি বুড়িগঙ্গা নদীর পানি হয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিংবা অন্যান্য নদীর পানিও ডিরেক্ট পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে দেন। হ্যাঁ, প্রথমে কি বলে যে কন্টেন্ট শুরু করে মানুষ সামনে। আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যে নদীর পানি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা। এটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত আছে, আজকের ব্লগে আমরা এটাই তুলে ধরার চেষ্টা করবো এই মতগুলা কি। যদি আপনার নদীর পানি এরকম হয় তাহলে এইটা এই সে যে লেখা শুরু করছেন এগুলার ভালো না। আপনি ক্লিয়ার অ্যান্সার দেন, ওইটা সপক্ষে ডাক্তাররা কি বলে, মেডিকেল সায়েন্স কি বলে বলেন, নদীর পানি ডিরেক্ট পান করার ফলে কত মানুষ আহ পেটের সমস্যায় ভোগে, বা এটা সম্পর্কে আপনার কোনো তথ্য থাকলে সেটা আপনি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে দেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মানে বড় বড় অথরিটি কি বলে, তারা কি বলে এই নদীর পানি ডিরেক্ট পান করার ক্ষেত্রে সেটা বলেন। যদি পান করতেই হয় তাহলে ফুটায় পান করতে হবে ওইটা বলেন। এইভাবে আপনাকে ক্লিয়ার অ্যান্সার দিতে হবে। So, রচনা লেখার দিন শেষ। এক্সট্রাক্টেবল স্নিপেট, আমরা ফিচার স্নিপেট সম্পর্কে জানি না,
যেটাকে কোড করতে পারে কোনো একটা বিষয়কে গুগলে নিয়ে আসে কি ফিচার স্নিপেট আকারে। হ্যাঁ, এখন তো এআই ওভারভিউ এসে ফিচার স্নিপেটের সংখ্যা অনেক কমায় দিছে, আস্তে আস্তে এটা মানে জাদুঘরে চলে যাচ্ছে। তাহলে আপনার কোনো লজিক্যাল কথা থেকে, যুক্তিসঙ্গত কথা থেকে এআই যেই কথাটা নিয়ে এসে বলবে অ্যাকর্ডিং টু এমুক ওয়েবসাইট এই তথ্যটা পাওয়া গেছে, এটাকে বলা হয় কি এক্সট্রাক্টেবল স্নিপেট। এরকম যদি ভ্যালুয়েবল তথ্য দিতে পারেন তখনই আপনার থেকে এআই ডেটা নিবে, নিয়ে কোড করবে যে আপনি বলছেন, এই ওয়েবসাইট বলছে এই কথাটা। তো যুক্তিসঙ্গত লজিক্যাল ডেটা নির্ভর কথা হলে সেটা বলবে। এই যে একটু আগে একজন ভাই প্রশ্ন করছিলেন না, কন্টেন্টটা কি হতে হবে, কনভারসেশনাল কুয়েরিজ। আমরা এআই টুল গুলাতে কেমনে ব্রাউজ করি বলেন তো, একটার পর একটা প্রশ্ন করি। ধরেন আপনি এআই টুল গুলার কাছে জানতে চাইছেন যে এনভিডিয়া কি, এটা সে একটা উত্তর দিল, এনভিডিয়া হচ্ছে কি এই চিপ তৈরি করে যেটা এআই ব্রেন হতে সাহায্য করে। তারপরে আপনি পাল্টা প্রশ্ন করেন, তাহলে এটার দাম কত, এটা সব দেশে এটা পাওয়া যায় কিনা, তাই না? একটা এআই মডেল দাঁড় করাতে হলে কতদিন লাগবে এই চিপ গুলা ইউজ করে। এই যে আপনি পাল্টা প্রশ্ন করে করে যাচ্ছেন না, এটাকে বলা হয় কনভারসেশনাল কোয়েরিজ। তাহলে আপনি যখন এখন ব্লগ লিখবেন, রচনা না লিখে প্রশ্ন করে করে উত্তর দিয়ে দিয়ে যান। মানুষ এই সমস্যায় পড়ে এই প্রশ্ন করে, এটার উত্তর এইটা, এটা উত্তর এটা। ঠিক আছে? এইভাবে যেমন আপনি ধরেন এই যেটা লিখলেন যে নদীর পানি ডিরেক্টলি পান করা যাবে কিনা, এখানে এবার প্রশ্ন করে করে যান। যে ফার্স্টে তো অ্যান্সার দিচ্ছেন, যদি কেউ পান করে ফেলে কি হবে, কিংবা হচ্ছে আহ যদি কারো এই নদীর পানি ছাড়া অন্য কোনো পানি না থাকে তাহলে সে কিভাবে পান করবে। ঠিক আছে, এটার স্বাস্থ্যগত কোনো ঝুঁকি আছে কিনা সেটা। এই যে প্রশ্ন করেন অ্যান্সার দেন, প্রশ্ন করেন অ্যান্সার দেন, এইভাবে আসলে এখন কিউএটা মানে কন্টেন্টটা তৈরি করতে হয়। সে বড় বড় প্যারা করে বা রচনা লেখা থেকে এইভাবে বের হয়ে আসতে হবে। আচ্ছা, সো যদি প্রশ্ন করি তাহলে এখানে এফএকিউ থাকতেছে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনস, এবং হাউ টু স্কিমা। হ্যাঁ, হাউ টু স্কিমা বা এফএকিউ স্কিমা যেটা আছে এটা কিন্তু বাই ডিফল্ট ইয়েতেই আছে, আপনার র্যাঙ্ক ম্যাথিও স্টেসিওতে আছে, এটা ফ্রি ভার্সনেও এই এফএকিউ স্কিমাটা কিন্তু আছে। সেখানে আপনি প্রশ্ন এবং উত্তর দিতে পারেন। এটা দিলে কি হয়, পিপল অলসো আস্ক, এখানে যেমন র্যাঙ্কিং পাওয়া যায়, এগুলো আশা করি আপনারা জানেন, পিপল অলসো আস্ক যদি থাকে। এই যে দেখেন পিপল অফ ফার্স্ট, এইখানে যেমন আপনি র্যাঙ্কিং পান, পাশাপাশি এআই টুল গুলাতেও খুব গুরুত্ব সহকারে এটাকে বিবেচনা করা হয় যদি আপনি এই কনভারসেশনাল কোয়েরিজ ফরম্যাটে লিখে থাকেন। এবং সেটাকে আপনি এফএকিউ গুলাতে যদি স্কিমাটা যুক্ত করেন কন্টেন্টের লাস্টে যেটা করেন। এবং কনটেক্সচুয়াল ইন্টারনাল লিঙ্কিং, হ্যাঁ আপনার ইন্টারনাল লিঙ্কিং হতে হবে কনটেক্সচুয়াল, মানে মিনিংফুল। মিনিংফুল ইন্টারনাল লিঙ্কিং না হলে গুগল বা গুগল তো করবেই না, এআই টুল গুলো সেটাকে আপনার প্রায়োরিটি দিবে না। যেমন ধরেন আমি বলতেছিলাম না, জেনারেটিভ এসইও নিয়ে আমি নিজেও কিছু প্র্যাকটিস করি। জেনারেটিভ এসইও ফর ই কমার্স, দেখেন এখানে আসার পরে যে একটা কন্টেন্ট র্যাঙ্ক করছে না, জেনারেটিভ এসইও ফর ই কমার্স প্রথমে, এই দেখেন সার্চ করে দেখেন এই কন্টেন্টটা আমি লিখছি। এখানেও কিন্তু আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি যে আমি ওই ফরম্যাটে তৈরি করার জন্য। দেখেন আপনার ইন্টারনাল লিঙ্কিং যখন আমরা দেই, দেখেন এই যে ইন্টারনাল লিঙ্কিং আমরা কেমনে দিছি, বা যে কোনো লিঙ্ক আমরা কেমনে দিই, ইন্টারনাল হোক এক্সটার্নাল হোক মিনিংফুল জায়গায় দিবেন। হ্যাঁ, এলএমএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস আর অ্যাডভান্স এআই সিস্টেম, এখানে কেউ যদি শুধু এলএমএমস এ দিতেন এটা কিন্তু মিনিংফুল হইতো না, এটা কি বোঝাতে চাচ্ছে। আর অ্যাডভান্স এআই সিস্টেম এইভাবে আপনি মিনিংফুল করে দেন। দেখেন এই যে ই কমার্স ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, একটা মিনিংফুল করে দেন। এখানে যদি বলি যে শুধু ই কমার্স, এটা কি মিন করতেছে, শুধু স্ট্র্যাটেজি কি মিন করতেছে, মানে এইটা বুঝে যাতে, দেখে যাতে মানুষ বুঝে যে সে কই যেতে যাচ্ছে, ল্যান্ড করতে যাচ্ছে। তো এই মিনিংফুল ইন্টারনাল লিঙ্কিংটাকে এখন পছন্দ করবে। তারপর দেখেন, এবার আসি বলছিলাম, এবার হচ্ছে যে এনএলপি এন্ড সিমান্টিক ফ্যাক্টরস। এনএলপি যে আপনাদেরকে একটু আগে যেটা দেখালাম, এই যে এনএলপি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এআই,
এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এআই নিয়ে আপনাদের সাথে একটা ক্লাসই হবে আমার এআই নিয়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এটা এন্টিটিস নিয়ে কাজ করে কিছু জিনিস বলছি। আর সিমান্টিক ডেপথ, সিমান্টিক এসইও এখন আপনারা এটা প্রায় শুনে থাকেন তাই না, এই টার্মিনোলজিটা অনেক বেশি ইউজ হয়। এটা কি আসলে একটু বলে দিই। সেটা হচ্ছে একটা বিষয় লেখার পরে আগে কি করতো না গুগল, আহ, আপনি কি চাচ্ছেন, গুগল এটা আগে বুঝতে পারতো না একটা সময়। গুগল আপনি যা সার্চ করছেন সে অনুযায়ী সে র্যাঙ্ক দিত। এটাকে যদি বোঝায় আপনার, আপনার সার্চ যেটা করছেন সে অনুযায়ী দেখতো কি কার টাইটেলটা ওই সার্চের সাথে মিলে, কার মেটা ডেসক্রিপশন ওই সার্চের সাথে মিলে, কে কয়বার কিওয়ার্ডটা ইউজ করছে, আপনার কিওয়ার্ডের সাথে তার কন্টেন্টের কিওয়ার্ড গুলা মিলে। এইসব জিনিস দেখে দেখে গুগল একটা সময় কি করতো, র্যাঙ্ক দিত। কিন্তু যখন এই সিমান্টিক এসইও জিনিসটা আসলো, আপনি কোন মিনিং এ সার্চ করতেছেন, আপনার কন্টেন্টের মিনিং কি, মিনিং ধরে ফেলছে সে, আপনার কিওয়ার্ডের মিনিং কি সে মিনিং ধরে ফেলছে। তারপরে যেটা আসলো এবার, কিওয়ার্ডের ইন্টেন্ট আসলো। যখন সে মিনিং ধরে ফেলছে, ইন্টেন্ট বুঝে ফেলছে, অর্থাৎ আপনি যখন লিখতেছেন বেস্ট মোবাইল ফোন আন্ডার 20,000 টাকা, এই যে বেস্ট মোবাইল ফোন আন্ডার 20,000 টাকা লিখছেন, গুগল বুঝে গেছে যে এটা ট্রানজেকশনাল বা কমার্শিয়াল কিওয়ার্ড। ঠিক আছে, যখন আপনি লিখছেন হাউ টু রিপেয়ার এ মোবাইল ফোন, হাউ টু দেখে গুগল বুঝে গেছে এটা কি একটা ইনফরমেশনাল কন্টেন্ট। তাহলে এই যে দেখেন সিমান্টিক জিনিসটা কি, সিমান্টিকটা হচ্ছে যেই কিওয়ার্ডটা লিখে আপনি সার্চ করতেছেন সেই কিওয়ার্ডটা শুধুমাত্র কিওয়ার্ডে কি আছে আর ওই কিওয়ার্ডটা নিয়ে ওয়েবসাইটে কি আসে সেটা সম্পর্ক না, ওই কিওয়ার্ড কি মিনিং ক্রিয়েট করতেছে, কোন ইন্টেন্ট ক্রিয়েট করতেছে। তখন দেখা যায় যে যেই ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে সে হয়তো সিমিলার শব্দ ইউজ করে নাই কিন্তু সে র্যাঙ্ক করছে। আমি যদি দেখাই, দেখেন আমি অন্যভাবে লিখি, হ্যাঁ মানে আমি বেস্ট কিন্তু লিখি না, আমি ধর লিখলাম টপ ওয়ার্ডপ্রেস ট্যাবল প্লাগইন, টপ লিখলাম। এখন দেখেন এই যে এখানে বেস্ট ওয়ার্ডপ্রেস ট্যাবল প্লাগইনস আসছে না, আমি কিন্তু লিখছিলাম টপ, তাহলে গুগল কিন্তু বুঝে গেছে টপ মানে কি ওই বেস্টকেই সে মিন করে। তাহলে কিওয়ার্ডের ইন্টেন্ট গুলা যখন গুগল বুঝে গেছে, মিনিং গুলা যখন বুঝে গেছে, তখন কিন্তু সেইভাবে র্যাঙ্কিং এ আসে। ঠিক আছে, আর তাহলে এই মিনিং তাহলে বলেন গুগলের চেয়ে কে ভালো বোঝে? সার্চ ইঞ্জিনে যদি বুঝে, এলএমএম টুল গুলা তো মিনিং আরো বোঝে, আমরা মাঝে মাঝে ভুল প্রম্পট দিলেও এলএমএম টুল গুলা বুঝে নেয়। ঠিক আছে, যে আসলে সে এইটা বোঝাতে চাচ্ছে, তখন সে ওইভাবে র্যাঙ্ক দেয়। ঠিক আছে, এটা হচ্ছে সিমান্টিক ডেপথ। সো আপনার কন্টেন্টটাকে ওই সিমান্টিক ভাবে যদি আপনি কভার করেন, সেটা আপনার জন্য ভালো। এগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করবো এনএলপি ক্লাসগুলোতে। ক্ল্যারিটি এবং রিডেবিলিটি, এটা সবাই জানেন। রিডেবিলিটি ক্ল্যারিটিটা খুব গুরুত্বপূর্ণ এআই টুলগুলোর জন্য। ঘুরায় পিছায় লিখবো না, সিম্পল সেন্টেন্সে লেখার চেষ্টা করব, ফ্যাক্ট গুলা লেখার চেষ্টা করব। ঠিক আছে, প্যারা প্যারা করে লিখবো, একটা প্যারাতে একটা ইনফরমেশন অন্তত রাখার চেষ্টা করব যে এআই ইজিলি আমার কন্টেন্টটা রিড করতে পারে। এরপরে আসি আমরা টেকনিক্যাল অ্যান্ড এক্সেসিবিলিটি। দেখেন এই যে সার্চবট ডট জেসন সেট আপ, টেকনিক্যাল এসইওতে আমরা দেখেন এটা দেখবো। তো এখন এইটার সেট আপ করার জন্য কিন্তু আছে যে lmm.txt, এখন রিওস্টিসিও কিন্তু lmm.txt আছে। তো আমরা robot.txt কিভাবে সেট আপ করতাম ওইটার জন্য এখন গুরুত্বপূর্ণ কিন্তু হয়ে গেছে lmm.txt টাও সেট আপ করা। সো robot.txt তো আছেই, তো এখন আরেকটা টিএক্সটি আমাদের দরকার, lmm.txt। এখন এআই এর বট গুলা যখন ক্রল করে, তাহলে তারা কিভাবে আমার সাইটকে ক্রল করবে? রোবট.টিএক্সটি তে কিছু নির্দিষ্ট ইনফরমেশন দেওয়া যেত, lmm.txt তে এখন ডিপ ইনফরমেশন দেওয়া যায়। এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি আপকামিং ক্লাসগুলোতে দেখাবো যে কি কি ডিপ ইনফরমেশন দেওয়া যায়। আচ্ছা, তো এখন এলএমএম টুলকে আমরা কি করতে পারি, অ্যালাউ করতে পারি, ডিসঅ্যালাউ করতে পারি। কোন কন্টেন্ট অ্যালাউ করবো, ডিসঅ্যালাউ করবো। ঠিক আছে, lmm.txt তে আপনার কোম্পানি সম্পর্কে একটা ওভারভিউ লিখে দেওয়া যায়। ঠিক আছে, এটা এত স্মার্ট একটা টেক্সট, এটা আপনাদেরকে আলোচনা করবো আপকামিং ক্লাসগুলোতে। তারপরে দেখেন স্কিমার বিষয়গুলো যদি আসি, এটা সব সময় লাগবে আমাদের।
এটা প্রোডাক্ট হলে প্রোডাক্টের, আর্টিকেল হলে আর্টিকেল, অর্গানাইজেশন হলে অর্গানাইজেশন, এই স্কিমাগুলো আমরা তৈরি করে দিলে এআই এর জন্য ভালো। এটা তো গুগলের জন্য ভালো বা সার্চ ইঞ্জিনের জন্য ভালো, এআই এর জন্য ভালো, দুই জায়গায় এটা ভালো। আমরা কিছু স্কিমার বিষয়গুলো দেখবো। এবং সাইট ম্যাপ, সাইট ম্যাপটাও কি করবো আমরা এআই এর জন্য অপটিমাইজ করবো। আমরা যে সাইট ম্যাপটা তৈরি করি, এটা আগে আমরা কি করতাম, মাঝে মাঝে রোবট টেক্সট দিয়ে দিতাম। এখন আমরা আমরা lmm.txt তে আমাদের অপটিমাইজ করা সাইট ম্যাপটাকে সাবমিট করবো। ঠিক আছে, এগুলো আপনাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ। এরপরে আসি আমরা অথরিটি অ্যান্ড সিগন্যালস। আমাদের আরেকটা র্যাঙ্কিং ফ্যাক্টর হচ্ছে কি অথরিটি অ্যান্ড সিগন্যালস। এর মধ্যে থাকবে ইউজার জেনারেটেড কন্টেন্ট। এখন আপনি যে কন্টেন্টটা লিখছেন, এই কন্টেন্টের সপক্ষে যুক্তি দেখাবেন। আপনার সেম কন্টেন্টটা আপনি রেডিটে, কোরায়, ফোরাম, ইউটিউব, মিডিয়াম ইত্যাদিতে আপনি কি করবেন, আপনার কন্টেন্টের সপক্ষে যুক্তি দেখাবেন। যখন এই বিষয়গুলা এলিমেন্ট টুলগুলা রিড করা শুরু করবে, তখন কি আপনার মেনশন করা ইজি হয়ে যাবে। সো আপনার কন্টেন্টটাকে সিন্ডিকেট করতে হয়, কন্টেন্ট সিন্ডিকেশন বলে। সো বিভিন্ন জায়গায় সেম টপিকে একটু ভিন্নভাবে লিখে আপনার কন্টেন্টের সপক্ষে যুক্তি দেখালে দেখা যায় যে কি, সে যেহেতু সবগুলো পড়ে মিনিং নেয়, আন্ডারস্ট্যান্ডিং নেয়, আপনার কন্টেন্টটা ইজিলি সে এলিমেন্ট টুলগুলোতে রেখে দিয়েছে। আর ট্রাস্ট সাইটেশন, এখন দেখেন আমরা এখন লিঙ্ক দিয়ে করেন, লিঙ্ক ছাড়া করেন, হ্যাঁ কোনো সমস্যা নেই। আপনার সম্পর্কে কেউ যদি নিউজ পোর্টালে নিউজ হয়, অন্যান্য ব্লগে যদি আপনাকে শাউট আউট দেওয়া হয়, সে লিঙ্ক দিয়ে হোক লিঙ্ক ছাড়া হোক, আপনার সম্পর্কে যত বেশি লেখালেখি হবে, ডিসকাস হবে, ততই হচ্ছে কি আপনার র্যাঙ্কিং এর জন্য সেটা ভালো। এই কয়েকটা হচ্ছে আপনাদের র্যাঙ্কিং ফ্যাক্টর। প্রথম ক্লাসটা আমি একটু বলে নিচ্ছি আপনাদের কাছে যে একটু থিওরিটিক্যাল, আমরা নেক্সট ক্লাস থেকেই প্র্যাকটিক্যাল বিষয়গুলোতে যাব।